সন্তোষ কুমার ঘোষের ছোট গল্প ভেবেছিলাম। আমরা ভাবতাম কলকাতায় এলেই সব ঠিক হয়ে যাবে, কারণ 1930 সালের মাঝামাঝি পর্যন্ত অনেক দূরের যে মফস্বলে আমরা থাকতাম, ফি বর্ষায় সেখানে খুব জল হতো। সদর রাস্তা ভেসে আমাদের বাড়ি পৌঁছাবার নিচু পথটা তলিয়ে যেত। নড়বড়ে সাঁকো ধরে পার হতাম। উঠোন থই থই, জলে দাওয়া ধরো ধরো। এ ঘর ও ঘরের মধ্যে কাঠের পাতা পাতা হতো। একবার কাঁঠাল গাছটা মরে গেল, পেয়ারা গাছে খুব পিঁপড়ে হলো। সেবার রেলগাড়ি যাওয়া আসাও দিন 3-4 বন্ধ। বৃষ্টি আর বৃষ্টি আর ঝড়। ঘরের খুঁটি থরথর করে কাঁপছে। টিনের চালা দন্ত কিরিমিরি করে শোষো শব্দকে করছে সাপান্ত। খাটের ওপর পা তুলে বসে আমরা ভয়ে কাঠ। সাপে গেলা ব্যাঙের গোঙানি শুনি। এক চাপড়া দাওয়া চিরচির করে ধসে মেঝের অনেকখানি হা হয়ে গেল। মাকে জড়িয়ে ধরলাম। মা কিছু না বলে মাথায় হাত রাখলো। ছপ 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 শব্দ দূর থেকে কাছে এলো, তত কাছে যত কাছে এলে গায়ে কাটা দেয়। আবার দূরে মিলিয়ে গেল। বাইরে অন্ধকার, যেন হাড়ির তলার কালি। সাধ্য কি কারোর ছায়াটাও দেখি। মা বলল চোর, দিদি বলল চৌকিদার। আমি তার চেয়ে অশরীরী কিছু ভাবলাম। চোর হলে কি পায়ে জল ভাঙার এত শব্দ তুলতো? চৌকিদার হলে জানান দিত। সকালে উঠে দেখি রান্নাঘরের ভিটেটা ন্যাড়া মাথা, উধাও চালটা ও বাড়ির নারকেল গাছের মাথায় ছাতা। বারান্দার কোণে সারা রাত ধরে ভেজা বেড়ালটা আধমরা হয়ে এক পাশে পড়ে। ভালো লাগতো না, একটুও না। টাপুর টুপুর করে বৃষ্টি পড়ে শুধু ছড়াতেই। অনেক দিন পরে ভাবতে ভালো লাগে, তখন সব স্মৃতি লেবেন জুস হয়ে যায় কিনা। অথচ সে সময় জ্বর আর জ্বর, কুইনিন মিক্সচারে তেতো আর বার্লিতে বিস্বাদ দিনগুলিকে ভালোবাসা শক্ত। কাঁথার তলায় কম্প জ্বরের কয়েদি হয়ে কতবার পুজোই দেখতে পাইনি। শীত আসত, দোলাই নেই, লণ্ঠনের তেল ফুরোতো, আলো নিভত, বাটির মুড়ি হাওয়ায় উঠত। উঠতে না পেলে মন মরা হয়ে মিয়ে থাকতো। মা বলতো এখনো তবু তো খেতে পাচ্ছিস, এরপর তোদের কি দেবো জানি নে। 2 মাস তোর বাবার মনি অর্ডার আসেনি, জানিস? কি হবে? একটা কিছু হবেই। বরাবর আমরা এখানে থাকবো নাকি? আমরা কলকাতায় যাব। শেষের কথা কটি মা বলতো ধীরে ধীরে, বিশ্বাস দিয়ে মেখে মেখে, যেন আলু সিদ্ধ ভাতে চটকে বড় বড় গ্রাস করে আমাদের মুখে তুলে দিচ্ছে। আর আমরা ভাবতাম কলকাতায় গেলেই সব ঠিক হয়ে যাবে। সেখানে আমরা ছিটে বেড়ার গায়ে সাপের খোলস দেখে আটকে ওঠা নেই, গা ছমছম শিরশিরে ভয়, এসব কিচ্ছু না। সন্ধ্যার পর জুয়োতলায় তেলাকচু গাছটার নিচে মা একবার কাকে দেখল, সপসপে ভিজে কাপড়ে তাড়াতাড়ি ঘরে উঠে এলো। দিদিকে ঠাস করে চড় মারল। আর একদিন স্কুলের টিমের 2 প্লেয়ার রাস্তায় বার্ডসাই টানছিল। দিদিকে দেখে তারা শীষ দিয়েছিল। দেয় দিক, দিদিও ইশারা বুঝে ফিক করে হাসলো কেন? কলকাতায় সব কাণ্ড নেই। মা দিদিকে মারবে না, মনি অর্ডারের জন্য পিয়নের পথ চেয়ে কানা হবে না। আমাদের এই গ্রাম ওই গ্রাম, গ্রামের বাড়ি বড় স্যাঁতসেঁতে আর উদলা, বেআব্রু। ঝকঝকে খটখটে কলকাতা, দেয়ালে দেয়ালে ঘেরা, আলোয় আলো। সেখানে সশরীরে যাওয়া যায়, কিন্তু সবাই যেতে পারে না। আমরা যাবই, জানতাম একদিন। মা, তুমি কোন দিন গিয়েছো? মা মাথা নাড়ত। যে মাথায় চুলে তেল বেশি নেই সেই মাথা। গিয়েছিল মনে নেই, খুব ছোটবেলায় কাদের সঙ্গে গঙ্গায় নাইতে। কালীঘাট মনে ছিল মার। আর হাওড়ার পুল আর ঘোড়ার গাড়ি। সে কলকাতায় আর কিছু মার মনে ছিল না। খানিকটা তৈরি করে খেলার পুতুলের মতো আমাদের হাতে মা তুলে দিত, আমরা যখন বাকিটা বানাতাম। এই কলকাতায় কবে আসবো আমরা দিন গুনতাম। এলামও। একদিন মা একটা চিঠি নিয়ে এলো,
চোখ মুখ লাল, খুব উত্তেজিত। দিদিকে কি বলল? আমাকে ডাকলো। আমরা মাকে ঘিরে বসলাম। চিঠিটা আবার পড়া হলো, শুনলাম। তখন আবার আমাদের চোখ মুখ লাল হলো। বাবা চাকরি পেয়েছে, চিঠি দিয়েছে। সেই কলকাতায় এলাম। দূর থেকে যে ইঞ্জিনটা ভয় ধরাতো আর ধোঁয়া উড়াতো, সে ট্রেনটা কাঁপিয়ে চলে যেত। সেই ইঞ্জিনে টানা ট্রেন একদিন কলকাতায় আমাদের নামিয়ে দিয়ে গেল। মা বলল, বাসরে এই। দিদি ভয়ে জড়সড় হয়ে মার কাছে ঘেঁষতে ঘেঁষতে মারি শরীরের একটা অংশ হয়ে গেল। আর বাবা কুলিদের বকতে বকতে, গারোয়ানের সঙ্গে দর কষাকষি করতে করতে আমাকে পিলপিল মানুষের জামা জুতো মাথা কুঁই গুঁতোর ভেতরে দিয়ে হাত ধরে হিড়হিড় করে টেনে নিয়ে চলল। আমাদের বাসা হলো। যে রাস্তা সারাদিন পাগলের মতো বকে, সে রাস্তায় না। যে রাস্তায় আলোর জেল্লায় রাতগুলো আসলে নকল দিন সেজে থাকে, সে রাস্তায় না। বাবা বলল, সাবান জলে ক্রমাগত মুখ ধুয়ে কালো মেয়ে ফর্সা হতে চায়, দেখনি? ওইসব রাস্তাও তেমনই। হা হা। তাই বলে সাপের বাচ্চার মতো কালো কিলবিলে এই গলি, যেমন নোংরা তেমনি গা গুলিয়ে দেওয়া গন্ধ। গ্যাস পোস্ট দুটো আছে, যেন এক পায়ে খাড়া মরা সেপাই, দেয়ালে ঠেকিয়ে রাখা। আধবোঝা চোখ ঠেলা দিলেই ধর থেকে খসে পড়ে নরমুন্ডু গড়াগড়ি যাবে। একটা খুপড়ি ঘর, একটাই মোটে, আমাদের সকলের জন্য। ভাড়াটে ছাড়াও আরো 6 আছে, কিন্তু কলতলাটা এজমালি, 7 লাই ছোপ ধরা এবং একটাই। থাক, লিখব না, তবে তার ঝাঁপ তোলা। আকাশ দেখতে হলে কাঠের সিঁড়ি বেয়ে আরো ছাতে উঠতাম, কারণ ঘুপচি ঘরটাও দরজাও বন্ধ রাখতে হতো। অনেক ভাড়াটে তারা যে যার সুবিধা মতো সময়ে ফোড়ন দিত। খালি সেই জন্যই না, ভেজানো দরজা খুলে গিয়েছিল বলে বাবা একদিন বাজার থেকে ফিরে আমাকে খুব বকলো। পরে মাকে সাটে বলল, ও বাড়ির মেয়েরা চান করে, খোকা দেখছিল। তুমি দেখলে বুঝি দোষ নেই? মা আস্তে আস্তে বলল। তখন আমিও বুঝলাম, বাবা ওদের চান করা দেখতো। আমিও টের পেলাম, টের পেয়ে গেল কিনা, তাই অত রেগেছিল। আমরা তবু এদিক ওদিক ঘুরে টুরে শহরটা খানিক চিনলাম। মার আর বেরোনোও হলো না। মাস খানের ধরে শুধু হাড়ি ঠেলে ঠেলে তার হাড় হলো ভাজা ভাজা, মাস হলো দড়ি। মনে আছে, খুব তেতে পুড়ে মা আঁচলের খুঁটি দিয়ে কপাল মুছত, ঘামের সঙ্গে সঙ্গে সিঁদুরও মুছে যেত। জানালার শিক ধরে দাঁড়িয়ে মা ঘন ঘন নিঃশ্বাস নিত। বাবাকে বলতো, চলো না একটু বেড়াতে যাই। বাবা বলতো, যাবো, এই রোববার ঠিক তোমাকে নিয়ে থিয়েটার দেখাবো। কলকাতা থিয়েটার তো দেখোনি? মেয়েদের পাঠ মেয়েরা করে। মা বলতো, উমা, তারা আবার কেমন মেয়ে বাপু? থিয়েটার না হলে বায়োস্কোপে তো নির্ঘাত, তার মানে টকি। আজকাল কথা বলে। মার চোখ বড় বড় হতো, চোখের পাতা দপদপ করতো। দিদি চাইতো মিটমিট করে, ঘরের এক কোণ থেকে ফস করে বলে বসতো, তোমার কোমরের ব্যথা বুঝি সেরে গেল? না মা। আসলে মাও যেত না, দিদিও না। ওরা মিছিমিছি নিজেদের হিংসে করে মরতো। রবিবার ভোর থেকে সারাদিন অনেক রাত অবধি বাবার টিকিটিও দেখা যেত না। বলতো, স্পেশাল ডিউটি নিয়েছি, তবে তোমাদের নিয়ে যাব, আসছে রবিবার ঠিক। শেষ পর্যন্ত মা হাড়ি ঠেলতে ঠেলতে অসুখে পড়লো। দিদিকে ধরতে হলো খুন্তি। মার মাথায় অনেক চুল উঠে গেল, হাড্ডি সার দেখাতো। চুলের জট ছাড়াতে ছাড়াতে মা দিদিকে বলল, তোর বাবা আমাকে সুবাসিত তেল এনে দেবে বলেছে। দিদি বলল, আমি সেই কবে থেকে পামলিফ সাবান চেয়ে রেখেছি, তেল বুঝি সাবানের চেয়ে সস্তা না? চিরুনিতে উঠে আসা লালচে চুলগুলো ডালা পাকিয়ে মাথা থুতু দিয়ে নিয়ে বলতো, যা বাইরে ফেলে দিয়ে আয়। চুলে থুতু ছিটিয়ে দিলে আর অমঙ্গলের ভয় থাকতো না। মা জানতো তেলও এলো না, সাবানও না, কারণ এই সময়ে বাবা যে কারখানায় কাজ করত তার হাত বদল হলো। বাবা বলল, ওরা আমাদের আবার নিয়ে নেবে, একটু গুছিয়ে নিয়েই দেখো, বড় বড় সাইনবোর্ড পড়বে। আর মা সব বিশ্বাস করলো। চোখ বুঝে নমস্কার করলো দক্ষিণ দিকে, দক্ষিণেই কালীঘাট। বলল, বিপদ কেটে যাক, মাকে পুজো দেব। অথচ বাবা দিনকে দিন গম্ভীর হচ্ছিল, তার মেজাজ চড়ছিল, বাইরে বাইরে ঘুরে বেড়াতো। বাড়িতে যতক্ষণই টং।
ওর ব্লেডে পেন্সিল কেটেছিলুম বলে আমাকে একদিন শুয়োর কা বাচ্চা বলল। কেন বলল? মা সেই নিজেও তখন ভয়ে আড়ষ্ট, আমাকে বোঝাতে বসলো। বলেছে বলুক, বাবা তো বলতে পারেই। আসলে ঘা খেয়ে খেয়ে ওই রকম হয়ে যাচ্ছে। মানুষটা কি রকম ছিল তোরা তো দেখিসনি? দেখিনি, তবে শুনেছি খুব চওড়াচিতে ছিল আর জওয়ান। পুকুরটা 12-10 পারাপার করে উঠে আসতো, চোখ টকটকে হতো কিন্তু হাঁপাতো না, আর প্রাণ দিয়ে লোকের জন্য করত সমাজ সেবা, দেশপ্রেম। তাই তো নিজের কিছু হলো না, রাখলোই না কিছু। কোনো চাকরিতেও মন লাগলো না, ব্যবসার পর ব্যবসা ধরলো, আর গণেশের পর গণেশ উল্টিয়ে শুধু মনের জোরে লড়ে গেল। 1 টাকা পেলে 4 টাকা উড়ায়, একে ওকে দেয়। আজ ছাড়া বাবার ক্যালেন্ডারে কল বলে কোনো তারিখ নেই। আগামীকাল যে আসবে জোর করে বলা যায় না, সুতরাং মাথা ঘামায় কে? মার মুখে এই মানুষটির অনেক গল্প শুনতাম। দেশে থাকতে চিতানো ছাতি আর দরাজ মনোওয়ালা একটি মানুষের ছবি চোখের সামনে যেন লটকানো থাকতো। সে ছবিটা কেমন চিমসে কুকড়ে এতটুকু হয়ে যাচ্ছিল আমাদের চোখের সামনে। হো হো করে তখনও বাবা হাসতো বটে, আওয়াজ তত জোরালো হতো না। কদিন এসে বলতো ছাপাখানার কাজ নেবে, কোনোদিন বলতো বাসা কন্ডাক্টরির কথা পাকা করে এলাম। আবার এক বন্ধুর সঙ্গে দিন কতক চায়ের দোকান খোলার পরামর্শ হলো। ঘরের এক কোণে মাদুর পেতে কত এস্টিমেট, হিসেব কাটাকুটি, দোকান ঘরের প্ল্যান, শেয়ারের দোকান, টাকার বন্ধু, বাবা ওয়ার্কিং পার্টনার। পাশের একটা ঘরে নতুন একটা বউ এসেছিল, কম বয়সী, হাসি খুশি, আর বর জিপিওতে কাজ করে। বউটি যখন অয়েল ক্লথ শুকাতে দিত বাইরে এসেছিল, মা ছাই আর নারকেলের ছোবড়া নিয়ে বাসন ধুতে চলেছিল কলতলায়। তখন মা একটু দাঁড়িয়ে বউটিকে চায়ের দোকানের প্ল্যানের কথা শোনালো। ঘরে ফিরে বউটি কথাটা বলে থাকবে তার স্বামীকে, আচ্ছা আপনাদের উনি অন্য কোনো কাজ পান না, মানে লেখাপড়ার কোনো কাজ? আমাদের উনি তো ছুটির পর ছেলে পড়ান, ম্যাট্রিকের ছেলে, ইংরেজি। উনি অবশ্য একজন গ্র্যাজুয়েট। গ্র্যাজুয়েট কাকে বলে মা তাই জানতো না, সুতরাং বাবার কাছে রিপোর্ট করলো। বাবা শুধু বলল বলতে দাও। আমরা জানতাম বাবা কেন চুপ করে গেল। আইএ পড়ে তাকে পড়া ছেড়ে দিতে হয়েছিল। তখনকার দিনে মোটামুটি চলে এমন সংসারও বাড়ির মোটে একটি ছেলেরই বেশি দূর অবধি লেখাপড়ার সুযোগ হতো। একটি মেয়েরই ভালো ঘরে বড়ে বিয়ে হতো, আর কুলোতো না। বাবার পর ছোট ছোট কাকারা ছিল, তাদের পড়াশোনার ভার বাবা নিজের ঘাড়ে তুলে নিয়েছিল। কম বয়সে চাকরিতে ঢুকে নিজের ভাবনা ত্যাগ করতে হয়েছিল তাকে। বাবা চুপ করে গেল আরও এই জন্যই যে পাঁচটাস দেবার পর কাকারা যে যার মতো আলাদা হয়ে গেছে, সম্পর্ক বা খোঁজ খবর বিশেষ রাখেনি। চায়ের দোকান কিন্তু খুলছিল না, কারণ বন্ধুর পকেট থেকে খালি প্ল্যানই বেরোচ্ছিল, একটাও টাকা না। এ দশার মধ্যে থেকেও মা কেবল কাপের পর কাপ চা তৈরি করে আরো কাহিল আর ফতুর হয়ে পড়ছিল। বাবা শেষে একদিন বলল, তুমি নিজে সামনে এসে ওকে চা দিয়ে যাও না। মা বলল, ওরে বাবা, কারোর সামনে বেরোতে আমি পারবো না। বাবা তখন চাপা গলায় মাকে গাল দিল, আর মা তবু সামনে আসতে রাজি হলো না বটে, কিন্তু আড়াল থেকে খুব শব্দ করে চা তৈরি করত। পেয়ালার চামচ নাড়ত জোরে জোরে, হাতে ছিল নোয়া শাখা আর একগাছি মোটা রুলি, ঠুনঠুন করে বাজত। দোকান ঘর অথচ খোলা হলো না। শেষে ওই লোকটাই একদিন আসা বন্ধ করলো। কেন করলো আমি জানতাম না। দিদির খুব জ্বর হলো, ওকে আমি লুকিয়ে মাছের কানকো চুষতে দিলাম। দিদি তখন বলল, লোকটা বাড়াবাড়ি করেছিল। বাড়াবাড়ি মানে অসভ্যতা, তুই বুঝবি না পাকা। আমিও তখন কম না, চেপে ধরলাম দিদিকে। বলতেই হবে, লোকটা বাবার বন্ধু নাকি? খপ করে হাত চেপে ধরেছিল। কার? মার? আমি গলা যতদূর সম্ভব চেপে জিজ্ঞেস করলাম, না আমার, বলে দিদি কাশতে শুরু করে দিল। আমার আর কিছু জানা হলো না। বন্ধুকে বাবা তাড়িয়ে দিয়েছিল। বাড়িওয়ালাকে একদিন শালা বলল, যখন 3 মাসের ভাড়া বাকি। চেঁচামেচি অনেকক্ষণ ধরে শুরু হয়েছিল। মা খুন্তি দিয়ে ছ্যাঁক শব্দ তুলেও চাপা দিতে পারছিল না। জিপিও বাবু ভুরু কুচকে জুতো মশমশ করে বেরিয়ে গেলেন। তার বউ ঘাপটি মেরে দাঁড়িয়ে রইল আধ ভেজানো ফাঁকে চোখ রেখে। আর এক পাশের কলেজ পড়া ছেলেটি, যাকে আমি নিমাইদা বলতাম,
তাড়াতাড়ি ক্লাস বলে কলতলা এসেছিল, কিন্তু মগটা আর মাথার উপরে উপুর করছিল না, আর আমি ছাদে ওঠার কাঠের সিঁড়িটার নিচে কাঁপছিলাম। বাবা যখন মোটা ছোটা বাড়িওয়ালাকে ঠেলতে ঠেলতে কলতলার ধারে নিয়ে এলো, মুখে বলল শালা, আমি তখন কি করছি টের না পেয়ে চেঁচিয়ে উঠলাম, লোকটা নিশ্চয়ই এবার ফিরে মারবে। নিমাদাও ঠকাস করে মগটা নামিয়ে ছুটে আসছিল, কিন্তু বাড়িওয়ালা কিছু বলল না, খুব অমায়িক হাসলো। সম্বন্ধ পাতালেন, তা সম্বন্ধই তো ভালোই, কিন্তু সমান না হলে কি পাল্টি ঘর হয়? বাড়তি সব কটা সুতোও খেয়ে শেষ করেছে। ওরই মধ্যে হঠাৎ আত্মীয় স্বজন লোকজন কেউ এসে পড়লে ভালো লাগতো, গল্প গুজব হই খুব হতো, তেতো ভাবটা কেটে যেত। রাঙা জেঠাইমা মনে আছে মাটির কয়েকটা পুতুল এনেছিলেন আর আচার। পুটলিটা আমারাই তাকে তাড়াতাড়ি খোলালাম। মা পাখানে ছুটে এলো, স্বর্ণা তোরা দিদিকে আগে জিরোতে দে। উনুনের কয়লা খুঁচিয়ে যে পাখা ডগা পুড়ে গেছিল তাই নিয়ে তাড়া করলো আমাদের। উল্টো দিক দিয়ে জ্যাঠাইমাকে হাওয়া দিতে শুরু করলো। আপন নয়, জ্ঞাতি সম্পর্কে যা, দুজনের খুব ভাব ছিল। আমরা তো দেখিনি, আমরা যখন একটু বড় হলাম জ্যাঠাইমা তার আগেই দেশের পাট তুলে দিয়ে চা বাগানের মেয়ের কাছে থাকতেন। ঠাকুরপো এখন কি করে রে? অর্ডার সাপ্লাই, মা বাবার শেখানো কথাটাই বলল। মা পাখা নেড়ে গেল, নিজের তৈরি হাওয়া নিজেই খানিক খেতে থাকলো, আর বলল, কালই কিন্তু হুট করে যাওয়া চলবে না দিদি, একদিন বাদে এসেছ, কদিন থাকো। দু বোনের কত বছরের কথা জমে আছে জানো? মা হেসে হেসে বলছিল, চোখে মুখে এমন একটা আভা দেখলাম যা এখানে এসে কখনো দেখিনি। তখন বাবা এলো, হাসি ঠাট্টা হলো কিছুক্ষণ। জ্যাঠাইমা পুরনো সময়ের অনেক গল্প বলছিল, মজা করছিল মা আর বাবাকে নিয়ে। মা লজ্জায় জড়সড় হয়ে পড়েছিল। দেখলাম জ্যাঠাইমা মা বাবা দুজনের সে লাজুক বয়স নিয়ে গেল, যখন মা ছিল কনে বউ আর বাবা সবে সাবালক লাজুক ছোকরা। জ্যাঠাইমা এলো বলে বাবা মার সে বয়সের একসঙ্গে তোলা একটি ছবি যেন দেখতে পেলাম। নতুন বিয়ের পর যেরকম ছবি তুলে লোকে বাঁধিয়ে রাখে। সকালে উঠেও দেখি ওদের আসর বসেছে। এত কথা জমা ছিল, এত টান নিজেদের মধ্যে। বাবা বলল, যাই বাজারে যাই, হাই তুললো। বৌদি কি খাবে বলো? মোচা, এঁচোড়, যা তোমার খুশি তাই, তবে কাঁচকলা মনে করে অবশ্যই এনো, বলে জ্যাঠাইমা উঠে কলতলায় গেল। কতদিন থাকবে বলেছ? এ গলাও বাবার। মাকে একেবারে ডেকে নিয়ে নিচু গলা জিজ্ঞেস করছে, কিছু ভাঙছে না তো? ঘুরিয়ে ঘুরিয়ে কতবার তো জানতে চাইলাম, দেখলে না? মা খুব আস্তে আস্তে বলছিল, মাঝে মাঝে আমাদের দিকে চাইছিল, মুখে এমন ভাব ফুটিয়ে রেখেছিল যেন বাজার থেকে কি আনতে হবে বাবাকে তার ফর্দ শোনাচ্ছে, বই নয়। হ্যাঁ, গম্ভীরভাবেই বলে বাবা থলেটা তুলে নিল। ফোড়ন চড়িয়ে মা বলল, কম হাঙ্গামা? বিধবা মানুষ, তার জন্য আলাদা চাল, আলাদা রান্না, ঘি ঢালো, আলু সেদ্ধ দাও। বাবা বিশ্রী রকমের হেসে বলল, তুমি বুঝি শুধু রান্নার হাঙ্গামার কথাই ভাবছো? বলে বাবা পাঞ্জাবির পাশ পকেটের ভিতর টেনে আনলো, ফাঁকা। আর তখনই মা বাবাকে ইশারায় বলল চুপ করতে। দিদি, তুমি তো এখন পুজোয় বসবে, আসনখানা পূবমুখী করে পেতে দিই। এ ঘরের দিকে হিসেবে মা সব সময় কি করে রাখতো সেই জানে, কখনো ভুল হতো না। এই ব্যাপারটা লিখে রাখার যোগ্যই হতো না যদি বরুণ মামা না এসে পড়তো। বরুণ মামা এসেছিল সেদিনই বিকেলে, প্যান্ট কোট পরা, খুব সুন্দর চশমা চোখে। বসলো না, দাঁড়িয়ে মার সঙ্গে গল্প করে গেল। বরুণ মামা, মা বলে দিল বলেই তাকে আমরা বললাম বরুণ মামা। প্রণাম করলাম। যাবার সময় সে আমার আর দিদির নামে 2টো করে রূপোর টাকা মার হাতে দিয়ে গেল। আমাদের জন্য কিছু নিয়ে আসেনি তো, তাই। বরুণ মামার দেওয়া টাকা মা সিঁদুরে কৌটার মধ্যে তুলে রাখলো আমাদের নামে। বরুণ মামা কেমন মামা জানি নে, শুনলাম টাটগা থাকে, মামলার তদ্দিরে এসেছে। চশমায় ওকে খুব চমৎকার মানিয়েছিল না রে? দিদি বলল, দূর, ওরকম সুন্দর ঢের ঢের দেখেছি। একটু চুপ করে থেকে আবার বলল, টাকা দুটো মারতে দিলি কেন? আমাদের নামেই তো তোলা রইল। ও নামেই, টান পড়লেই জলে সিঁদুর ধুয়ে মা বাবার হাতে টাকা তুলে দেবে, তুই দেখিস। বরুণ মামাকে চলে যেতে দিয়েছে শুনে বাবা ফিরে এসে খুব রাগ করলো।
কতদিন দেখা সাক্ষাৎ নেই, ওকে ধরে রাখতে পারলো না। ওর সঙ্গে আমার একরকম বন্ধুত্বের সম্পর্ক তো ছিল, তুমি জানতে না? কি করে থাকতে বলি, জায়গা কোথায়? দিদি রয়েছে না? উনি এখন কোথায়? আরতি দেখতে গেছেন মন্দিরে, খুকিকে সঙ্গে নিয়ে গেছেন। সকালে গঙ্গা চান আর বিকেলে মন্দির। পরের খরচায় পুণ্যি করছেন করুন, কিন্তু খুকিকে নিয়ে টানাটানি কেন? হাহা। বাবা বলল হাহা। আমি বুঝলাম যে গাল বাবা মুখে আনতে পারলো না, হাহা হলো ঘুরিয়ে বলা সেই গাল। পরদিন ভোরে উঠে বাবা যেন কোথায় বেরিয়ে গেল। 10টা নাগাদ ফিরে এসে বলল, যা ভেবেছি তাই, বরুণ উঠেছে তোমার সেই কেমন মামাতো বোন বাণীর ওইখানে। উঠুক না। বাহ, বাণী হলো বরুণের বাবার পিস্তুত বোনের। দাঁড়াও, হিসেব করে বলছি। আর তুমি ওর সাক্ষাৎ, তাছাড়া ও তোমার বন্ধু। চুপ করো তো। 1 মাস থাকবে শুনে এলাম, হাইকোর্টের মামলা। 1 মাস? কমপক্ষে। মা বলল, তা বাণীর ওইখানেই তো উঠবেই। ওর বরে শুনেছি বড় কারবার, ওখানে থাকবে ভালো। কাজকর্লার কারবার। বাবা বুড়ো আঙুল নাড়ছিল। সব জানি ফেল পড়ে এসেছে, এখন ভেতরে ফাঁপা। বাজার তো করে আনলো বরুণই, 1 ঝুড়ি তরকারি, আস্ত একটা ইলিশ। আত্মীয় কুটুম্বের বাড়ি, শখ করে 1 দিন তো করবেই। শখ না, আজ করেছে, রোজ করবে। রোজ করবে? বলতে বলতে বাবা কেমন পাগলের মতো হয়ে গেল। তাছাড়া বরুণ নানা জিনিসের লিস্টটি তুলে দিল যে তোমার ওই বাণীর বরের হাতে। এবার অনেক কেনাকাটা করবে। 100 টাকার নোট দিয়ে দিল। 100 টাকাও নোট হয় বুঝি? কটা দিল বুঝতে পারিনি, কয়েকটা তো হবেই। তোমার এই বাণীর বরের চোখ চকচক করছিল। ও এবার কেনাকাটার বেশ একটা দাও মারবে বলে রাখলুম। মা বোকার মতো তাকিয়েছিল বাবা যখন বলল। অথচ দেখো, আমার পেশায় হলো অর্ডার সাপ্লাই। মাকে যখন সত্যিকারের দোষীর মতো দেখালো। তোমার জন্য, তোমার জন্যই তো। দোষের ভারে মা নুয়ে পড়ছিল, আর নিজেকে ধরে রাখতে পারল না। আত্মীয় স্বজন কোথায় থাকবে তা নিয়েও কাড়াকাড়ি। ওইসব আমাকে দিয়ে হবে না বাপু। বাবা রেগে গিয়ে কি করবে ঠিক করতে পারছিল না। ঠিক তখন জ্যাঠাইমা গঙ্গার ঘাটে থেকে ফিরে এলো। 2টো চালতে আর 1 আটি ডাটা কোচর থেকে নামিয়ে বলল, একটু টক খাবো ইচ্ছে হলো ঠাকুরপো, তাই আসবার পথে। জ্যাঠাইমা কথাটা শেষ করতে পারেনি। চালটা 2টো ছিটকে কলতলায় পড়েছিল। আমরা দেখলাম। বাবা বোধহয় নিজেকে সামলাতে পারেনি, পা ছুঁড়েছিল। জ্যাঠাইমা দেখলেন, কি বুঝে নিলেন। বাবা বাড়ি থেকে বেরিয়ে গেল তখনই। জ্যাঠাইমা সেদিন দুপুরে পরের গাড়িতে রওনা হয়ে গেলেন। জ্যাঠাইমার দেওয়া মাটির পুতুল কটা আরও কিছুদিন ছিল। একটি একটি করে নাটুকে ব্যাপার ঘটছিল। একটু একটু করে আমরা 4 জন আলাদা হয়ে পড়ছিলাম। দিনের বেশিরভাগ সময় মা মেঝের আঁচল পেতে পড়ে থাকতো, বাবা থাকতো বাইরে বাইরে। নিমাইদায় কিনে দেওয়া ঘুড়ি নিয়ে ছাদে গিয়ে উড়াতাম। দিদি পাড়ার সমবয়সী একটি মেয়ের সঙ্গে ভাব করেছিল, যখন তখন ও বাড়ি যেত। সবাই শুয়ে পড়ার পর বাবা যখন পাট পেটিপে বিছানায় এসে উঠতো, খালি তখনই আমরা 4 জন একসঙ্গে হতাম। তো বাবা একদিন ফিরে এসে দিদির ঘুম ভাঙিয়ে ওর চুলের মুঠি ধরে বাইরে বের করে দিল। তারপর যাতে দাঁত চেপে মাকে কি সব বলল। তোমার দোষে, তোমার দোষেই তো মেয়েকে শাসনে রাখতে পারোনি। হঠাৎ বাবা হাত তুললো, মাকে মারলো। মা বেরিয়ে গিয়ে আরো মারলো দিদিকে। সিনেমায় গিয়েছিলি? গিয়েছিলাম তো, মাধবীর সঙ্গে। তোর বাবা যে তোকে একটা ছেলের সঙ্গে দেখেছে, মাধবী তো ছিল না। বাবা বোধহয় দেখতে পাইনি। মা হাত মুচড়ে দিতে থাকলো। দিদি, কে সে? নাম বল, বল আমাকে। দিদি কার নাম বলল? কোনো নাম বললো কিনা শুনতে পেলাম না। দিদি কাঁদছিল। চুপ, ওরা শুনতে পাবে। মার এখন এই ভাবনার বেশি হলো, কাল সকালে সকালের কাছে মুখ দেখানো। আরো অনেক ঘর ভাড়াইতে আছে। মাঝ রাত্রিরে চেঁচামেচি ভদ্রলোকের ঘরে। ওই ভয়টায় পেয়ে বসলো বলে দিদির দোষ মা তখনকার মতো ক্ষমা করলো। হিড় করে দিদিকে টেনে নিয়ে এলো ঘরে। বাবা একটা বিড়ি যাতে চেপে বালিশের তলা হাতড়ে হাতড়ে দেশলাই খুঁজছিল। শোধরানো দূরে থাক, দিদির সাহস আরো বাড়লো। মা একদিন বলল, তোর মুখে পেঁয়াজের গন্ধ, নিশ্চয়ই খেয়ে এসেছিস। খেয়েছি তো, চপ আর কাটলেট। বেশ করেছি। তুই কাটলেট খেলি? ঘেন্না করলো না? কাটলেটের নাম মা জানতো না, আমি নাম জানতাম। খেতে কেমন জানতাম না। থেকে থেকে কেবলই লোভ হচ্ছিল। দিদির পিছু পিছু কলতলায় গেলাম। দিদি সেদিন আমাকে দিয়ে একটা নিষ্ঠুর কাজ করালো। আমি যা বলবো তাই করবি, সুর করে করে। কেমন বলতো জোরে জোরে? রোজ যে ডাটা চিবোই, রোজ যে কচু সেদ্ধ গেলাও। বললাম রোজ যে গেলাও। কাটলেট তার চেয়ে ঢের ভালো মা।
কাটলেট তার চেয়ে হুবহু দিদির গলা নকল করে বললাম। দিদি আমাকে দিয়ে যেন নামটা ফুরিয়ে নিল। না ভেবে বলেছিলাম বলে লজ্জা পেয়েছিলাম। মা ভীষণ মারবে ভেবেছিলাম। মা কাঁপছিল, সাদা হয়ে গিয়েছিল। ধপ করে সেই বসে পড়লো। ছুটে গেলাম, তাতে দাঁত লেগে মার ঠোঁটের কিনারা ফেনার মতো। কোনো মতে একটা হাত তুলে মা বলল, তোরা যা। মা যে ফিট হয়ে পড়লো। দিদি জলের ঝাপটা দিল। আমি ঝুঁকে পড়ে বারবার বলতে থাকলাম, মা মা ও মা। চোখ খোলার পরও 3 দিন মা আমাদের সঙ্গে কথা বলল না। এইসব অবাক কাণ্ড না? আমি অবাক হয়েছিলাম দিদি আমার একটা ধাঁধার উত্তর দিতে পারলো না বলে। তোকে যে কাটলেট খাওয়ালো আমাদের জন্য, সে এক পো পুঁটি মাছও কেন কিনে দেয়নি রে? এই কথা শুনে দিদি আমার সঙ্গে কথা বলা বন্ধ করলো। দিদি খুব সাজলো। জিপিও বইয়ের চটকাদার শাড়ি পরে ওদের সামনে দিয়ে দাঁড়ালো। বাবা জন 2 ধরে এনেছিল, আর মা সে সিঁদুরে কৌটো খুলে মুছে মুছে সত্যি শেষ রূপো টাকাটা দিয়েছিল বাবার হাতে। এই টাকাটা খাবার কিনে ওদের না হয় খাওয়ালে, ওদের পছন্দ না হয় হলো, কিন্তু বিয়ে কোন টাকায় দেবে? পছন্দ হলে টাকা ওরাই দেবে। বাবা গম্ভীর হয়ে বলল, আমার সঙ্গে কথা হয়ে আছে, মেয়ে আর ঘরে রাখা যায় না। ছাদে দাঁড়িয়ে সে সিগারেট খাচ্ছিল। সিগারেট ঠোঁটে ছিল বলে হোক বা অন্য কোনো কারণে হোক, তার গলা অন্যরকম শোনালো। তো দিদিকে বলিস, নিমাইদা বলল, তো দিদিকে বলিস আমার কিনে দেওয়া সাবান মেখে যাদের সামনে গিয়ে দাঁড়িয়েছে তাদের চোখে ধরলেও সুবিধা হবে না। ওরা কারা জানিস? ওরা তো পাত্তর পক্ষ। দিদির বিয়ে পাত্তর না ছাই, বিয়ে না ঘোড়ার ডিম। ওদের আমি চিনি, মেয়ে ছেলের টাউট। তোর বাবা বেঁচে দেবে বলে ওদের ধরে এনেছে। এই চিঠিটা ওকে দিবি, বুঝলি? বুঝলাম। হাঁপাতে হাঁপাতে নিচে যখন গেলাম তখন ওরা নেই। বাবার সঙ্গে সঙ্গে এগিয়ে গেছে। দিদি কাপড় ছাড়ছে। জিপিও বউ শাড়ি ফেরত নিতে এসে দাঁড়িয়েছে। সে চলে গেলে বললাম হাত পা নেড়ে আবৃত্তির মতন করে। ছায়াছবির মতন সব ঘটছিল। বাবা ঘরে ঢুকতে মা দরাম করে দরজা বন্ধ করে কপাটে পিঠ দিয়ে দাঁড়ালো। ফুঁসছিল, গড়গড় করে সব বলে বাবাকে জিজ্ঞেস করলো সত্যি? বাবা রাগে দিশা হারিয়ে কলমটা ছুড়লো, আর তখনই মা চিৎকার করে ছুটলো দিদির দিকে। বৃষ্টিস কোথায় পাবে দিদি? বাবার একটা ব্লেড গলায় চেপে ধরেছিল। লালে লাল, দিদির ব্লাউজ লাল, মার আঁচল লাল, ফিনকির ছিটে আমার গায়েও লাগলো। বাবা ডাক্তার আনতে ছুটলো। রক্ত বন্ধ হতে দেরি লাগলো না। ভোতা ব্লেড, আর কত বড় ঘা হবে। ডাক্তার হাত ধুতে ধুতে বলে গেলেন, বড় জোর একটা কাটা দাগ থেকে যাবে। এই কথাটা কানাকানি হতে থাকলে যে দিদি আত্মহত্যা করতে গিয়েছিল। কেননা ওরা আমাকে ডেকে জিজ্ঞেস করেছিল, কেউ গায়ে পড়া দরদের ঢঙে, কেউ বাঁকা করে। জানি তুই বলবি না, শিগগিরই মামা হতে চলেছিস, তাই না? আমি বলিনি। ওদের কথাটা কত বিস্তৃ তখন জানতাম না। বাবা দিদিকে বেছে দিতে গিয়েছিল, এটা আরো লজ্জার মনে হয়েছিল আমার। তাছাড়া আমার বিশ্বাস হয়নি ও ধবধবে পোশাক পরা লোকেরা মেয়ে ধরা হলেও বিশ্বাস হয়নি বাবা জেনে শুনে ওদের ডেকেছিল। আমার বাবা অস্বীকার করলেও মা কি বিশ্বাস করতে পারতো? দিদি অজ্ঞানের মতো অঘোরে ঘুমাচ্ছিল। সেদিন রাত্রে খুব বৃষ্টি হলো, ঘর ভেসে গেল। কলকাতাতেও ভাসে, ফুটো চালে ফাটা ছাদে তফাৎ নেই। বিছানা শুদ্ধ দিদিকে টানাটানি করে ওরা ঘরের এদিক ওদিক নিয়ে গেল। যেদিকে বৃষ্টি নেই এমন দিক খুঁজলো, অথচ ওরা কথা বলছিল না। যেন এক ঘরে 3 জন না, ট্রেনের এক কামরায় 3 জন। যে ট্রেন আমাদের এখানে এনেছে। দেশের বাড়িতে যখন ছিলাম তখন এরকমই হতো, তবু তখন কলকাতা ছিল। ভাবতাম কলকাতায় এলাম, অথচ আশাও হলো না। তার চেয়ে বড় কথা, এই বছরে আর একটা কলকাতাও তৈরি করা হয়নি। আমাদের আর কোনো কলকাতায় রইল না।